আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন? আজ পড়ব একটি নিষিদ্ধ পল্লী থেকে লেখা গল্প। একটা নিষিদ্ধ পল্লীর একটি মেয়ের করুণ দুঃখের গল্প। তো আমি পড়তে শুরু করছি। কই রে শ্যামলী? বাহির থেকে খালার ডাকার আওয়াজ শুনতে উঠে বসল সে। কালকে রাতে একেবারে ঘুমোতে পারেনি সে। এই লোকটা আসলেই পাগলামি করে, প্রতি রাতে এখানে থেকে যায়। এখানে যারা অন্যায় আনন্দের সন্ধানে আসে তারা তাদের কখনোই ভালোবাসে না, তাদের ক্ষণিকের অভিজ্ঞতা বা বিনোদনের জন্য আসে। বড় ঘৃণায় টাকা ছুঁড়ে চলে যায় কোনো ধরনের বোধ না করে। সম্ভবত তাদের দৃষ্টিতে আমরা পাক, আমাদের স্পর্শে তাদের গায়ে কাদা লেগে গেছে, সেটা তারা ভুলতে পারে না। বড় ঘৃণার দৃষ্টি দিতে দিতে তারা বিদায় নেয়। যাওয়ার সময় খুব অল্প সংখ্যক লোকের আবার আসার প্রতিশ্রুতি থাকে, কেননা সবার ভিতরে এক অপরাধবোধ কাজ করে। নিজেকে নষ্ট করায়, আরেকজনকে নষ্ট করায়। শুধু এই লোকটি ব্যতিক্রম। প্রথম থেকে খুব সহানুভূতির সাথে শ্যামলীর সাথে মিশছে। তার সব দরকারি জিনিস প্রতিদিন নিয়ে আসে, অনেকটা যেন তার মৃত স্বামীর কথা মনে করিয়ে দেয়। তার বাঁধা কাস্টমার। এক বড় সরকারি অফিসে নাকি কাজ করে। বড় গল্প, বড় স্বপ্ন সে শোনে। তাকে বেশ কিছু শাড়ি, দরকারি জিনিস কিনে দিয়েছে বাড়তি তার পাওনা টাকা দেওয়ার পরও। প্রতিদিন সন্ধ্যায় কিছু বাজার নিয়ে এসে বলে, রান্না করো, খাবো, খিদে লেগেছে। শ্যামলী বিরক্তি বোধ করে, কখনো কখনো অসহায় বোধ করে। একজনকে নিয়ে থাকলে তো এখানে চলে না। বাইরে এসে দেখে খালা বিরক্ত মুখে বসে আছে। কী রে, তুই সারাক্ষণ ওই বেটার লাগে বসে থাকস কেন? কি করুম, খালা যাইতে চায় না, বসে থাকে। ঘরের বউ মনে হয় অশান্তির, সেও বিরক্ত হয়ে বলে, বিয়ের জন্য জোর করবি, দেখবি পলাইব বেটা। খালা গা দুলিয়ে জোরে জোরে হাসে। বিয়ের কথায় মনটা স্বপ্নাতুর হয়ে যায় শ্যামলীর। তার মানুষটির কথা মনে পড়তে থাকে। না, স্বামী তার একজন, বড় আদরের ভালো মানুষ ছিল। ওরকম আর কি হইব জীবনে? বিয়ের রাতে স্বামী তারে সালাম করার পর একটা চেন পরাই দিচ্ছিল গলায়, আর 1000 টাকা আঁচলে বেঁধে দিছিল। কত মানুষ আইলো গেল, কত ছয় শরীরের উপর গেল। তার অন্তরে স্বামীর জন্য রাখা ওই জায়গায় কেউ হাত দিতে পারেনি। কোনোদিন পারবেও না। মাপ করে দিও আমারে, অনেক অধর্ম হয়ে যাইতেছে এই জীবনে। আল্লাহ। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে বুকের গভীর থেকে। শোন, একটা বিরাট খবর আছে, তোরে এটা জানাইতে আসছি। খালার কথায় শ্যামলীর চিন্তার সূত্র ছিন্ন হয়ে যায়। এই ওয়ার্ডের কমিশনার বাইরে যাইতেছে 1 মাসের জন্য। তোর মেয়েরে নাকি তার মনে ধরছে, সঙ্গে নিতে চায় বিলাত। চমকে উঠে শ্যামলী খালার দিকে মার মুখে দৃষ্টিতে তাকায়। জবাবটা তার আসে অত্যন্ত কর্কশ হয়ে, কেননা খালা তার মূল্যবান আদরের জায়গায় হাত দিয়ে ফেলেছে। আর কোনোদিন আমার কাছে এই প্রস্তাব নিয়ে আইসো না, তোমারে আমার মায়ের মতো মনে করছিলাম, ফুফিয়ে বলে ওঠে সে। খালাও একটু অপরাধবোধে সে জড়িয়ে ধরে শ্যামলীকে। সে জানে মেয়ের ব্যাপারে শ্যামলীর আবেগের ব্যাপারটা। তুমি জানো খালা, সুমার বয়স 13 বছরের হোস্টেলে রেখে পড়াশোনা করাইতেছি। আমার জীবনের ছোঁয়া যেন তার না লাগে। ওর জন্য কষ্ট করে আমি ঘৃণার কাজ করি। মেয়ের ভালো বিয়ে দিতে পারলে আমি এই কাজ ছাড়া দূরে চলে যাবো, ভিক্ষা করে খামো, পাথর ভাঙুম, এই কাজ আর করবো না। আমার সুমার বাপের অভিশাপ লাগবো আমার উপর। হাউমাউ করে কাঁদতে থাকে সে। তোর মেয়েরে কি ভালো কেউ বিয়ে করবে শ্যামলী? অবশ্য যদি কোনো বড় মনের ছেলে আসে। আমার উপর রাগিস না রে মা, সত্য কথাটা কইলাম। খালা সমবেদনার সুরে এবার বলে।
সেরকম হইলে প্রথমে মেয়েরে বিষ খামো, তারপর আমি নিজে খামো, তবু আমার মেয়ে রাস্তায় আইব না খালা। এখন তুমি যাও, আর কোনো দিন আমার লগে এরকম বাজে কথা কইবা না বলে খালার মুখের উপর দরজা লাগিয়ে দিল। খালা যাওয়ার পরে বিছানায় শুয়ে ফুফিয়ে ফুফিয়ে অনেকক্ষণ কাঁদল মৃত স্বামীর কথা মনে করে। অনেক দিন পর খুব পরিষ্কার করে সময় নিয়ে স্নান করলো, নামাজ পড়লো সেই ছোটোবেলার মতো। প্রভু, আমার নামাজ কবুল করে নাও। আমার শরীরটা অপবিত্র, কিন্তু আমি এক মা, আমার মায়ের মন পবিত্র। মায়ের পবিত্র ভালোবাসায় দোহাই দিয়ে বলি, আমার মেয়ের জীবন যেন আমার মতো না হয়। কাঁদতে কাঁদতে এলোমেলোভাবে জায়নামাজে শুয়ে পড়ল, ঘুমিয়েও পড়ল এক সময়। সামাদ ঠিক সেই সময় শ্যামলীর দরজায় এসে পৌঁছল। বাজার থেকে সে বড় চিতল মাছের পেটি কিনেছে। সে ভাবছে নিজে রান্না করে শ্যামলীকে হাতে করে খাইয়ে দিবে আজ। কয়েকবার দরজা ধাক্কা দেওয়ার পরও কোনো সাড়া মিলল না। কিছুক্ষণ পরে ভিতর থেকে শ্যামলীর আওয়াজ পেল, তাকে চলে যেতে বলেছে, ওর নাকি শরীর ভালো না। সামাদ তারপরও চেষ্টা করলো, একটু দরজা খোলো, শরীর বেশি খারাপ হলে ওষুধ কিনে দিয়ে যাব, অনুনয়ের স্বরে বলল। সে জানে শ্যামলীকে দেখার মতো এখানে কেউ নাই। ভিতর থেকে জবাব আসলো কর্কশ স্বরে, আপনি ওষুধ আনবেন কেন? আপনি আমার কে হন? আপনি কি আমার জামাই লাগেন? মনে করো আমি সেই। সামাদ মন গলানোর চেষ্টা করে। কোনো ফল না হওয়াতে অবশেষে মাছটা দরজার কাছে রেখে ফেলে চলে গেল। কিছুক্ষণ পর বেশবাস ঠিক করে নিজেকে গুছিয়ে শ্যামলী দরজা খুলে দিল। কোথাও সামাদকে পেল না। তার মনটা এখন একটু ভালো হয়েছে নামাজ পড়ার কারণে। খুব যত্ন করে মাছ রান্না করে বসে রইল লোকটার জন্য। এখন তার অনেক মন খারাপ লাগছে বেচারার জন্য। মাছ ভাত ডেকে সে অপেক্ষা করতে লাগলো সামাদের জন্য। সেই রাতে সামাদ আর ফিরে এলো না। সামাদ নিষিদ্ধ পল্লী থেকে বের হয়ে প্রতিবারের মতোই এদিক সেদিক দেখতে থাকে, পরিচিত কেউ তাকে দেখল কিনা। স্বাভাবিক কারণেই, যদিও এই ব্যাপারে তার মনে কোনো অপরাধ বোধ নেই কোনো বিবেকের দংশন। এই মেয়েটিকে সে কোনোদিনই বাজে মেয়ে মনে করে না। বাজে মেয়ে মনে করলে এই লোকালয়ে সে পা দিত না। শ্যামলীর জন্য তার মনে কেন যেন বেশ মায়া পড়ে গেছে। এই মেয়েটির এই কাজের আড়ালে সে যেন অন্য এক রমণী সত্তাকে খুঁজে পেয়েছে। সেই জন্য এই মেয়েটিকে ঘৃণা করতে পারে না কখনো। কোথায় যেন এই মেয়েটি তাদের ভদ্র সমাজের মেয়েদের থেকে বেশি মাথা উঁচু করে দাঁড়িয়ে। তার কোনো লোভ, কোনো চাহিদা এ পর্যন্ত দেখেনি সামাদ। এমনকি বেশি টাকা দিতে গিয়েও শ্যামলীকে রাজি করাতে পারেনি কখনো। অন্যায় পঙ্কিলতার মধ্যে থেকেও কেমন যেন ভিতরের শুভ্রতাটাকে ধরে রেখেছে। বাইর হতে গিয়ে একেবারে মুখোমুখি হয়ে গেল তাদের পারচেজ অফিসারের, যাকে কোনোভাবে এই মুহূর্তে দেখতে চাইছিল না সে। আজ সেই সামনে, কালকে সারা অফিস রাষ্ট্র করে দেবে। মুখটাকে একটু অন্যদিকে তাকিয়ে সরে যেতে চেষ্টা করলো, কিন্তু সে সুযোগ দিল না ভদ্রলোক। কি ব্যাপার ভাই, আপনার কোনো আত্মীয় থাকে এখানে? চোখে মুখে বিশাল কৌতূহল নিয়ে জরিপ চালাতে থাকে মুখের ওপর। আর মিথ্যে বলে লাভ নাই, তাই সে আর ভনিতা না করে বলে ফেলল, জি, পাড়াটা অস্বস্তিকর। এখানে আমার এক অসহায় আত্মীয় থাকেন ভাই, অবস্থার চাপে এই পথে এসেছে। আমি ওকে সাহায্য করতে আসি ভাই, আপনি যা ভাবছেন তা না। এবার তিনি লজ্জা পেয়ে যান, কাশতে কাশতে বলেন, না ভাই, আপনাকে তো জানি আপনি ভালো মানুষ। রাত 10টা বেজে গেল। সামাদের ঘরে পৌঁছতে স্ত্রী সন্দেহের চোখে দেখতে লাগলো। স্ত্রীর দৃষ্টির হাত থেকে বাঁচতে তাড়াতাড়ি বাথরুমে ঢুকে গেল সে। সুমা ক্লাসের দিকে যাচ্ছিল। দপ্তরে এসে বলল, আপনার মা আসছে দেখা করতে।
সুমা খুব বিরক্ত মুখে দেখা করতে আসলো। মাকে সে মনে মনে অনেকটা ঘৃণার চোখে দেখে। মার জড়িয়ে ধরা, আদর করা সব কিছুতে সে কুণ্ঠিত হয়ে পড়ে। মাকে সে যদিও বুঝতে দিতে চায় না, তবে সব সময় নিজেকে লুকিয়ে রাখাও দুরূহ। মা বুঝে পেলে মাঝে মাঝে। তখন সে মায়ের জন্য সহানুভূতি বোধ করে। অভিমান ভরে মায়ের সাথে মনে মনে ঝগড়া করে, কেন তোমার পাপ রোজগারে আমাকে মুখ দেখাও। সেটা সে কখনো বলতে পারে না বা পারবে না। একই সঙ্গে সে এটাও বুঝে মা যেমনই হোক তাকে ভীষণ ভালোবাসে। মায়ের পৃথিবী সে। বিরক্ত হয়ে বেরিয়ে এসে দেখে মা টিফিন ক্যারিয়ার নিয়ে দাঁড়িয়ে। শ্যামলী দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে। শ্যামলী দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে। মেয়ের মুখ মুছিয়ে দেয় আদর করে। মা, আমার ক্লাসে দেরি হচ্ছে, সুমা বিরক্ত হয়ে বলে। আচ্ছা ঠিক আছে, তুই ক্লাসে যা, আমি তোর রুমে যাই, একটু ঘুমামো। শ্যামলী কুণ্ঠিত হয়ে কথাটা বলে মেয়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মাশাআল্লাহ, মেয়েটা আমার অনেক সুন্দর হয়েছে। মা, এখানে থাকবা? মেয়েরা অনেক বাজে কথা বলে আমারে। কথাটা এবার বলেই ফেলে সুমা। শ্যামলী চমকে ওঠে। তার কল্পনাতেও ছিল না এখানে মেয়েরা বা সুমা তার এই ব্যাপারটা জানতে পারে। মারে, আমার খুব ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দে। কাঁদতে কাঁদতে মেয়ের হোস্টেল থেকে এবার বেরিয়ে পড়ে সে। সারা বাস অবিরল ধারায় তার চোখ দিয়ে জল পড়তে থাকে। কাঁদতে কাঁদতে তার হিক্কার মতো উঠে যায় একসময়। এক বৃদ্ধ মহিলা কাছে এসে আঁকড়ে ধরে বলল, কি হয়েছে গো মা তোমার, আমারে কও। কিন্তু সে ক্রমাগত ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার আপন কেউ নাই মা গো। চিরদিন পোষালাম পাশের বাড়ি থেকে রেডিওতে গান শোনা যাচ্ছে। 2 দিন ধরে শ্যামলীর বেশ জ্বর, বিছানা থেকে নামতে পর্যন্ত পারছে না। সামাদ খালা যেই আসছে সে বিছানা থেকে নামছে না, দরজাও খুলছে না। মারে, দরজা খোল, রাগ করিস না, খালা অনুনয় স্বরে বলতে থাকে। 1 দিন 2 দিন 3য় দিন হতে চলল শ্যামলীর দরজা না খোলায়। সামাদ এবং খালা দুজনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। বাবা, দরজা ভাঙিলান, আমার ভয় লাগতেছে বাজান। শ্যামলী কোনোদিন এমন করে না। প্রতিবার তরকারি রান্ধনের পরে আমার লাগি নিয়ে আয়, বয় একসঙ্গে খায়। বাবাগো, দরজা খুলেন তাড়াতাড়ি, খালা আতঙ্কে হাঁপাতে হাঁপাতে বলে। সামাদও খুব অপরাধ বোধে ভোগে 2 দিন না আসার জন্য। স্ত্রীর কথার জবাব দেওয়ার ভয়ে এই 2 দিন সেই নিষিদ্ধ পল্লীটা মারায়নি। আজকে আসে থাকতে পারেনি, চলে এসেছে তাড়াতাড়ি। এসে তখন থেকে দরজা ধাক্কাচ্ছে শ্যামলীর, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না ভিতর থেকে। তাদের দরজা ধাক্কার আওয়াজে আশেপাশের আরও কিছু মেয়ে বের হয়ে আসলো এবং সবাই মিলে দরজা ধাক্কা দিতে লাগলো শ্যামলীর দরজায়। তাদের ধাক্কাধাক্কিতে দরজা খুলে গেল এবং ভিতরে দেখা গেল শ্যামলী অনেকটা অজ্ঞানের মতো হয়ে পড়ে আছে। মরিয়ম, আসিয়া আরও 2 মেয়ে শ্যামলীর বয়সী, তারা চিৎকার দিয়ে উঠল। অন্যান্য মেয়েরা কেউ কেউ দৌড়ে গিয়ে পানি নিয়ে আসলো, কেউ পায়ে তেল মালিশ করতে লাগলো, চোখে মুখে পানির ঝাপটা দিয়ে শ্যামলীর জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। যদিও এতদিন তারা শ্যামলীর সৌভাগ্যে ঈর্ষান্বিত ছিল, যখন তখন শ্যামলীকে কটূক্তি করে কথা শোনানো ছিল যাদের অভ্যাস, আজকে সবার মনে শ্যামলীর জন্য মায়ায় ভরে গেল এই অসহায় অবস্থায় তাকে পেয়ে। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পরে জ্ঞান না ফিরে আসায় প্রথমে সামাদ একটু দ্বিধা করলো, পরে শ্যামলীকে পাজা করে তুলল এবং বলল, খালা আপনি আর একজন চলেন আমার সাথে, হসপিটালে নিতে হবে ওকে। গলির মধ্যে কোনো রিক্সা ট্যাক্সি পাওয়া গেল না। মেন রাস্তায় আসার পর ট্যাক্সি পেয়ে উঠে পড়ল তারা। ট্যাক্সিতে বসতে উল্টো রাস্তায় রিক্সায় বসা 2 জন আরোহীর সঙ্গে সামাদের চোখাচোখি হয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো এবার সামাদের হতাশায়। হায়, এই সময় ওরা এখানে কেন? তার স্ত্রী ও ছেলে
দুজন অবাক বিস্ময়ে তাকিয়ে হাত ইশারায় কিছু বলার চেষ্টা করছিল। ততক্ষণে ট্যাক্সি ছেড়ে দিয়েছে। স্ত্রীর সেলফোনে ফোন দিবে কিনা ভাবছে সে। পরক্ষণে বাদ দিল। কী বলবে? মিথ্যা কথা বলতে হবে। স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা যায় না। স্ত্রীদের অন্তর্দৃষ্টির তীক্ষ্ণতাকে বরং তাতে সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। তার চেয়ে সত্য কথা বলে মাপ চেয়ে নেব পরে। কিন্তু এই ব্যাপার কিভাবে স্বীকার করা যায়? দুশ্চিন্তায় আকাশ পাতাল ভাবছে সে। একই সঙ্গে বেচারি শ্যামলীর জন্য দুশ্চিন্তা। মেয়েটার হলো কি? ভাবতে ভাবতে মায়ায় শ্যামলের দিকে তাকালো। ঠিক সেই সময় শ্যামলীরও জ্ঞান ফিরে তাকিয়েছে। তাকে চোখ খুলতে দেখে আনন্দে চিৎকার করে দুই মেয়ের সামনে সামাদ প্রবল আবেগে জড়িয়ে ধরল। তার চোখে পানিও এসে গেল। খালা, মরিয়ম, অন্য দুজনও কেঁদে ফেলল আনন্দে। শ্যামলী বেশ বাস ঠিক করে এবার সামাদের কোল থেকে সরে বসল। এই লোকটার যে কি কাণ্ড, সবার সামনে এরকম করে। তবুও আজকে শ্যামলীর মনে ভালো লাগার আভা ছড়িয়ে পড়ে। এরকম করে এই দুনিয়াতে এখন একজনই খবর করে। আমার মেয়েও আমার না। মেয়ের কথা মনে হতে আবারও সে ফুঁফিয়ে উঠল। মা চলে যাওয়ার পর সুমার হুঁশ হলো। তার ভীষণ মন খারাপ হয়ে গেল। বুকের ভিতরটা এখন মোচড়াতে লাগলো মায়ের কন্দনাতুর মুখটার কথা মনে পড়ে। অসহায়ের মতো দুই হাতের ভাঁজে মাথা ফেলে কাঁদতে লাগলো সে। সে কাউকে বলতে পারবে না, এমনকি মাকেও না। মায়ের নোংরা কাজে সাক্ষী হয়েছিল সে একদিন 3 বছর আগে। তার হোস্টেলের কেউ জানে না তার ব্যাপার। মাকে সে ইচ্ছে করে মিথ্যে বলেছে যাতে মা আর এখানে কখনো না আসে এবং এই পথ ছেড়ে দেয়। এই বাজে লোকটি তার হাত ধরে ঘরের ভিতরে নেওয়ার চেষ্টা করেছিল মায়ের অসাক্ষাতে। লোকটির হাতে কামড় দিয়ে পালিয়ে এসেছিল। মায়ের এই জায়গা, সব লোক এদের এই ধরনের প্রতারক সবাইকে সে ভয় পায়, মনে মনে ঘৃণা করে। এত কাজ থাকতে তার মা কেন এই কাজ করে? অসহায়ের মতো সে ভাবতে থাকে। মাকে যখন দেখে, তখন মা যখন তাকে আদর করে, তখন এই কুৎসিত লোকটিকেও সে পাশে কল্পনায় দেখে। তখন সে কুঁকড়ে পড়ে এবং মায়ের স্পর্শকে ঘৃণা করে। মাকে ফোন করতে গিয়ে আবার ফোন না করে রেখে দেয়। মা গো আমার, তুমি এই পথ ছাড়ো, ভালো পথে আসো। আমার ভালো জামার দরকার নাই, পড়ালেখার দরকার নাই। হাতের ফাঁকে মুখ রেখে কাঁদতে স্কুলের বারান্দায় বসে। ঠিক তখনই সামাদ এসে দাঁড়ালো সুমার স্কুলের বারান্দায়। অনেক বড় একটা গল্প। মনে হচ্ছে আমি 1 ঘন্টা ভিডিও করলে শেষ হবে না। তো আজকে আমি এখানে একটা এপিসোড এক হিসাবে এটা শেষ করে দেই। পরের এপিসোডে এটার বাকি অংশ থেকে পড়বো আবার। তো সবাই অনেক অনেক ভালো থাকুন, অনেক শুভকামনা রেখে যাই সবার জন্য। আজকে আমাদের এখানে শনিবার, আমি পড়ছি এখন, সময়টা 3:49, 3:49 বাজছে। অনেক অনেক শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফিজ।